হ্যালো, ওয়েলকাম টু দ্য রেস। ক্লাস 10-এর ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 2 পড়ে ফেলেছি। আজ পড়ব চ্যাপ্টার 3, যেখানে রয়েছে জেনেটিক্স এবং হেরিডিটি, অর্থাৎ জিন তত্ত্ব এবং বংশগতি। বংশগতি বিষয়টা আজকে একটা ক্লাসের মধ্যে আমরা পুরো এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো না, তাই এগুলো আমাদের আরও পার্ট 2, পার্ট 3 আসবে, যার ফলে যা দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব। আগের যে কটা ভিডিও আমাদের ক্লাস 10-এর জন্য রয়েছে, পুরো চ্যাপ্টারটাই রয়েছে, প্রায় চ্যাপ্টার 2, এখানে এই ভিডিওগুলো আমাদের রয়েছে। তোমাদের কোনো প্রবলেম যদি কোথাও থাকে সেগুলো দেখতে পারো এবং আমাদের কমেন্টে জানাতে পারো কেমন লাগছে ভিডিওগুলো। আর তাছাড়াও কমেন্ট করবে, আর তার সঙ্গে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সেগুলো সলভ ভিডিও দিয়ে দেবো। তো আজকের যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বংশগতি। বংশগতি বা হেরিডিটি। হেরিডিটি কি জিনিস? হেরিডিটি হচ্ছে, আমরা আগের চ্যাপ্টারে পড়লাম কোষ বিভাজন। কোষ বিভাজন কি জন্য হয়? কোষ বিভাজনের একটা বিশেষ কারণ দেখেছিলাম, যেটা হচ্ছে জনন। একটা জীব থেকে নতুন জীব তৈরি করার জন্য গ্যামেট উৎপাদন করতে হয়, গ্যামেট তৈরি করতে হয়, এবং সেই গ্যামেটের মিলনের ফলে তৈরি হয় জাইগোট, এবং সেই জাইগোট থেকে তৈরি হয় নতুন জীব। তো এই জননের ফলে একটা জীব থেকে নতুন আরেকটা জীব সৃষ্টি হচ্ছে। এই নতুন জীবের মধ্যে আমরা দেখি কিছু চারিত্রিক বৈশিষ্ট্য একই রকমের থাকে, কিছু বৈশিষ্ট্য একই রকম থাকে, সেম ক্যারেক্টার। যেমন ধরা যাক এই মানুষটার যদি চুলের রং কালো হয়, তাহলে এই মানুষটারও চুলের রং কালো হয়। এই মানুষটার ধরা যাক যদি নাকটা ভোঁতা হয়, তাহলে এই মানুষটারও নাকটা ভোঁতা হয়। এই রকমের কিছু ক্যারেক্টার আমরা দেখতে পাই। তো এই ক্যারেক্টারগুলো যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ক্যারেক্টারগুলো যাচ্ছে, এই যাওয়ার ঘটনাটাকেই আমরা বলি বংশগতি। মানে একটা বংশ থেকে আরেকটা বংশে কিছু বৈশিষ্ট্য যাচ্ছে, সেইটাই হচ্ছে বংশগতি বা হেরিডিটি। সংজ্ঞাটা আমরা যদি পড়ি, জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকেই বংশগতি বলে। তাহলে কিছু একটা মানুষের মধ্যে বা ছাগলের মধ্যে কারো একটা, বেসিক্যালি আমরা একটা মানুষ ধরি, এই মানুষটার মধ্যে কিছু ক্যারেক্টার ছিল, সেই সব বৈশিষ্ট্যগুলো বা বেশ কিছু বৈশিষ্ট্য তার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এই বিষয়টাকেই আমরা বলছি হেরিডিটি। এই বিষয়টা কিভাবে ঘটে? আমরা পড়েছিলাম চ্যাপ্টার 2-তে, আমরা পড়েছিলাম যে কোষের মধ্যে থাকে মাঝখানে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মাঝখানে থাকে ডিএনএ, এবং এই ডিএনএর এক একটা অংশের নাম আমরা দিয়েছিলাম জিন। একটা ডিএনএ, এরকম একটা গোটা ডিএনএ আছে, এই ডিএনএটার এক একটা অংশের নাম আমরা দিয়েছিলাম জিন। এই জিন তৈরি করে প্রোটিন, জিন থেকে তৈরি হয় প্রোটিন, এবং এই প্রোটিন থেকে আমাদের শরীরে আমাদের এক একটা শরীরে যত যা ক্যারেক্টার রয়েছে সমস্ত থাকে এই প্রোটিনের মধ্যে। প্রোটিন দিয়েই সমস্ত কিছু ডিটারমাইন করা হয়। তাহলে আমরা যদি এই জিনটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ট্রান্সফার করি, এখানেও যদি সেম জিন থাকে, তাহলে সেই প্রোটিনগুলো সেম তৈরি হবে, একই প্রোটিন, আর সে একই প্রোটিন থেকে একই ক্যারেক্টার পাওয়া যাবে। তো এই জিনটাই আসলে ট্রান্সফার হয়। আমরা পড়েছিলাম কোষ বিভাজনের সময়, যখন মিওসিস কোষ বিভাজন ঘটে, তখন এই মানুষটার থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, যে গ্যামেটের মাঝখানে থাকে ডিএনএ, আর দুটো গ্যামেট তৈরি হয়। একটা মানুষ, এইখানে আরেকটা মানুষ আছে ধরা যাক, এই মানুষটার থেকে একটা গ্যামেট তৈরি হলো, এবং এই মানুষটার থেকে একটা গ্যামেট তৈরি হলো, এই দুটো গ্যামেট মিলে গিয়ে তৈরি করলো আরেকটা নতুন বাচ্চা। এই বাচ্চাটার মধ্যে তাহলে এই যে মানুষটা আর এই মানুষটা, এই দুজনের বৈশিষ্ট্যই থাকবে। দুজনের ডিএনএ যখন আছে তখন দুজনের বৈশিষ্ট্য থাকবে। এই বিষয়ের স্টাডিকেই বলা হয় জেনেটিক্স, এবং এই সঞ্চারণটাকে বলা হয়
হেরিডিটি বা বংশগতি। আগেকার সময় তো আর এইসব জানা যেত না, এইসব জানা ছিল না। আগে মানা হতো ব্লাড রিলেশন থিওরি। সবার প্রথমে মানে যখন আমরা কিছুই জানতাম না, বিজ্ঞান সম্পর্কে এত বেশি স্টাডি হতো না, তখন প্রথম মানা হতো ব্লাড রিলেশন থিওরি, যেটা এখনো অনেকে বলে রক্তের সম্পর্ক। বলা হচ্ছে যে একটা জেনারেশন থেকে, একটা বংশ থেকে, একটা জনুর থেকে তার সন্তানদের মধ্যে রক্তের মাধ্যমে তাদের সমস্ত বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। কিন্তু সেটা একটা সময় পর আর মানা যাচ্ছে না। তার কারণ রক্তের মাধ্যমে সঞ্চারিত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রক্ত তো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে রক্ত ট্রান্সফারই হচ্ছে না। মানে ধরা যাক একটা পুরুষ রয়েছে এবং একটা মহিলা রয়েছে। এবার এই পুরুষের থেকে স্পার্ম যাচ্ছে, এই পুরুষ মহিলার থেকে আসছে এগ, ওভাম, এবং মানে দুটো গ্যামেট, একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট। এই গ্যামেট দুটো মিলে যাচ্ছে, মিলে গিয়ে তৈরি করছে জাইগোট। তাহলে এইখান থেকে একটা কোষ আসছে, এখান থেকে আরেকটা কোষ আসছে, মিলে গিয়ে আরেকটা নতুন কোষ তৈরি করছে, এবং এই কোষ থেকে সম্পূর্ণ একটা নতুন বাচ্চা তৈরি হচ্ছে। এখানে রক্তের তো কোনো জায়গায় নেই, রক্ত মিলছে কোথায়? তাহলে রক্ত আসছে না। তাহলে রক্ত দিয়ে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, এই নিয়মটা মানা গেল না, এই গল্পটা মানা গেল না। তখন তার পরবর্তীকালে আরো বেশ কিছু গল্পের মাধ্যমে আলটিমেটলি একটা ঘটনা জানা গেছে যে এই বৈশিষ্ট্যগুলো আলটিমেটলি আসছে জিনের মাধ্যমে। আলটিমেটলি ডিএনএ এর মধ্যে থাকে জিন, এবং এই জিনের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো আসছে। এই বিষয়গুলো স্টাডি করার জন্য, এই বিষয়গুলো পড়াশোনা কিভাবে করা হয়েছে সেই বিষয়ে পড়াশোনা করেছেন আমাদের প্রথম একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল প্রথম এইসব বিষয়ে পড়াশোনা করেছে, এবং সে এই বিষয়ে একটা গল্প দিয়েছে, যে গল্পগুলোকে আমরা নাম দিই মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ। মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ, এই মেন্ডেলবাদটাই আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এটা ছাড়াও আরো বেশ কিছু জিনিস দেখবো, কিন্তু মেন্ডেলবাদ কিভাবে ঘটছে, মানে মেন্ডেল কি স্টাডি করেছে সেই বিষয়টাই আমরা দেখব। আর এই জেনেটিক্স যে অংশটা, যে জিন তত্ত্ব পড়া, এই জিন তত্ত্ব পড়াটা প্রথম সেইভাবে পড়তে পেরেছেন গ্রেগর জোহান মেন্ডেল। প্রথম গ্রেগর জোহান মেন্ডেল এই বিষয়টা আবিষ্কার করেছেন যে জিনের মাধ্যমে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। তাই গ্রেগর জোহান মেন্ডেলকে, জি.জে. মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স, জিন তত্ত্বের জনক। ওকে, যাই হোক, এখন আরেকটা বিষয় দেখতে হবে যে এক একটা জীবের বৈশিষ্ট্য কি কি ধরনের থাকতে পারে। এক একটা জীবের বৈশিষ্ট্য কি কি ধরনের থাকতে পারে। একদম প্রথম যখন জীব সৃষ্টি হয়েছে, ধরা যাক আমাদের মানুষ প্রথম যখন সৃষ্টি হয়েছে, তখন একটা মানুষ সৃষ্টি হয়েছে। এই মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো তো সব মানুষের মধ্যে একই বৈশিষ্ট্য নয়, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যেও কিছু তফাৎ দেখা যায়। যেমন আমাদের এখন কেউ বেটে হয়, কেউ লম্বা হয়। মানুষের দিকে মানুষের লম্বা, কেউ বেটে হয়, কেউ লম্বা হয়। যখন প্রথম মানুষটা ছিল তখন নিশ্চয়ই একটাই মানুষ ছিল, তার মানে হয় সে বেটে ছিল কিংবা লম্বা ছিল, যে কোনো একটা হতে পারে। বা চুলের রং, মানুষের যখন প্রথম মানুষটা ছিল সেই মানুষটা চুলের রং কালোই ছিল কিংবা বাদামি ছিল। এখন মানুষের চুলের রং কালো হতে পারে, বাদামি হতে পারে। তো এই বিষয়গুলো পড়ার জন্য একটা বিষয় আমরা জানতে পেরেছি পরবর্তীকালে, যেটা হচ্ছে যে প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল, প্রথম একটাই বৈশিষ্ট্য ছিল, যে কোনো একটা বৈশিষ্ট্যর ক্যারেক্টার, যে কোনো একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের একটাই মাত্র রূপ ছিল, রূপ একটাই ছিল। পরবর্তীকালে কিছু পরিবর্তনের মাধ্যমে দুটো রূপ দেখা গেছে। এই রূপটা তো রয়ে গেছে, এই রূপ ওয়ান যেটা, এই রূপ ওয়ানটা তো রয়েই গেছে, এই ফিনোটাইপ, এটাকে আমরা ফিনোটাইপ বলি, আমরা আসবো এই টার্মগুলোতেও। তো এই রূপ ওয়ানটা তো রয়েই গেছে, তার সঙ্গে আরো একটা নতুন রূপ তৈরি হয়েছে।
যেটাকে আমরা রূপ 2 বলছি। মানে ধরা যাক মানুষের চুলের রঙই যদি বলি, মানুষের প্রথম যে মানুষটা ছিল তার হয়তো চুলের রং একটাই ছিল, ধরা যাক কালো ছিল, তার চুলের রং কালো ছিল, কিন্তু হঠাৎ করে কিছু প্রাকৃতিক পরিবর্তন বা অন্য কিছু পরিবর্তনের কারণে এই রূপটা, কালো রূপটা তো আছেই, আরো নতুন কিছু মানুষের মধ্যে দেখা গেল বাদামি চুল, বাদামি চুলের রং দেখা গেল। তো এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে একটা রূপের থেকে আরেকটা রূপের পরিবর্তন, এই পরিবর্তনটা নিশ্চয়ই জিনের মধ্যে ঘটছে, ডিএনএ এর মধ্যে ঘটছে, কারণ ডিএনএ থেকেই তো প্রোটিন তৈরি হবে। তাহলে এই জিনটার মধ্যে কিছু পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনগুলোকে আমরা নাম দিই প্রকরণ বা ভেরিয়েশন। প্রকরণ বা ভ্যারিয়েশন। সংজ্ঞাটা পড়ি। জীব প্রজাতির প্রতিটি সদস্যের আকার, আয়তন, গঠন ও স্বভাবের যে সমস্ত বংশগত সঞ্চারণযোগ্য পার্থক্যসূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাদের প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। মানে একটা মানুষের চুল কালো ছিল, হঠাৎ করে অন্য একটা মানুষের, অন্য বেশ কিছু গ্রুপের মানুষের দেখা গেল চুল হয়ে গেল বাদামি রঙের। তাহলে এই যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, এই পরিবর্তনগুলোকেই আমরা বলছি প্রকরণ বা ভেরিয়েশন। যে পরিবর্তনটা তার এই বাদামি চুলের মানুষগুলোর যখন বাচ্চা হবে, তাদের বাচ্চাগুলো সব বাদামি চুলই হবে। তাহলে এইটা হচ্ছে বংশগত সঞ্চারণযোগ্য, সঞ্চারণ হয় এবং সঞ্চারণযোগ্য যে পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রকরণ বা ভেরিয়েশন বলছি। বোঝা গেছে? এবার আমরা দেখব বংশগতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দগুলো আমাদের এই পুরো চ্যাপ্টারটা পড়তে তো কাজে লাগবেই, তার সঙ্গে যত যা আমরা জেনেটিক্স পড়বো, যত যা বংশগতি আমরা পড়বো সারা জীবনে, সব কিছুর জন্য এই শব্দগুলো আমাদের কাজে লাগবে। প্রথম শব্দ হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। বৈশিষ্ট্য কি জিনিস? বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা অর্গানিজমের আমরা যদি দেখি, তাহলে একবার লক্ষ্য করে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো, সেটাই হচ্ছে সেটার বৈশিষ্ট্য। যেমন ধরা যাক একটা হাতি, সে হাতির আমরা বডি কালার দেখতে পারি, দেহের রং দেখতে পারি, কিংবা সে হাতিটা সুর আছে কিনা দেখতে পারি। এই সমস্ত এক একটা বিষয় আমরা একবার দেখলে লক্ষ্য করতে পারবো। সে একবার দেখলে আমরা যেই বিষয়টা লক্ষ্য করতে পারবো, সেটাই হচ্ছে তার বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। এই বৈশিষ্ট্যটাকে আমরা পড়েছি আগেও, যে এক একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে জিন। জিন জিন কি জিনিস? জিন হচ্ছে ডিএনএর একটা অংশ। জিন হচ্ছে ডিএনএর একটা অংশ, যে অংশ থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন থেকে এক একটা ক্যারেক্টার নির্ধারিত হয়, এক একটা ক্যারেক্টার নির্ধারিত হয়। তাহলে দুটো শব্দ এখন আমরা পড়লাম, একটা হচ্ছে বৈশিষ্ট্য এবং ডিএনএর একটা অংশ হচ্ছে জিন, যে জিন এক একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। এবার আমরা যদি একটা বৈশিষ্ট্যের উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে ধরা যাক মটর গাছের উচ্চতা। মটর গাছের উচ্চতা, এই মটর গাছের উচ্চতা দু ধরনের হতে পারে, দুটো রূপ আমরা মটর গাছের উচ্চতা দেখব। একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেটে। তো এই যে লম্বা এবং বেটে দুটো রূপ আছে, এই দুটো রূপকে আমরা নাম দিই, নেক্সট যেটা নামটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রেট। TRAIT, বাংলাতেও এটাকে ট্রেটও বলা হয়, বাংলাতেও এটাকে ট্রেট বলা হবে। তো ট্রেট ট্রেট হচ্ছে এক একটা বৈশিষ্ট্যের দুটো করে রূপ থাকে, সেই এক একটা রূপকে আমরা নাম দেবো ট্রেট। তাহলে একটা একটা বৈশিষ্ট্য এবং একটা ক্যারেক্টারের দুটো ট্রেট, ট্রেট 1 এবং ট্রেট 2। কিছু কিছু ক্ষেত্রে এটা বেশি হতে পারে, 2 এর বেশি হতে পারে। আর এই যে ট্রেট গুলো আছে, এই ট্রেট গুলোর জন্য নিশ্চয়ই জিনেরও রূপ পাল্টাবে। একটা জিন থেকে তো এক ধরনের প্রোটিন তৈরি হতে পারে, তার মানে একটা জিনেরও কিছু রূপ থাকে, জিনেরও কিছু পরিবর্তিত রূপ থাকে। তো এই এক একটা জিনের যে দুটো দুটো রূপ থাকে, এই লম্বা তৈরি করার জন্য একটা রূপ আছে এবং বেটে তৈরি করার জন্য আরো একটা রূপ আছে।
এই দুটো রূপকে, জিনের রূপকে আমরা কি নাম দেব? নাম দেব অ্যালিল। তাহলে অ্যালিল হচ্ছে আসলে জিন, কিন্তু একটা জিনের আলাদা আলাদা রূপ হচ্ছে অ্যালিল। মানে একটা জিনের দুটো অ্যালিল থাকবে। মানে যদি এখানে লম্বাই ধরি, এই লম্বার একটা অ্যালিল আছে, সেই অ্যালিলটার আমরা নাম দিই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি অ্যালিল, লম্বা ট্রেটের জন্য ক্যাপিটাল টি অ্যালিল। এবং ট্রেট টু যেটা, সেটা হচ্ছে বেটা ট্রেটের জন্য অ্যালিলটার নাম দিই আমরা স্মল টি অ্যালিল। স্মল টি অ্যালিল। নেক্সট হচ্ছে এই অ্যালিলটা থাকে কোথায়? অ্যালিল বা জিনটা থাকে কোথায়? আমাদের শরীরের মধ্যে থাকে তো ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের মধ্যেই কোথাও একটা থাকে। আসলে জিনটা কি? ডিএনএর একটা অংশ। তাহলে এই ক্রোমোজোমটা ডিএনএ দিয়ে তৈরি হয়। এই ডিএনএটার মধ্যে ধরা যাক এইটুকু অংশটার মধ্যে যে ডিএনএটা আছে, এইটুকু অংশটার মধ্যে যে ডিএনএটা আছে, এই ডিএনএটা উচ্চতাটাকে ডিটারমাইন করছে, উচ্চতা লম্বা কিংবা বেটে তৈরি করছে। তাহলে এই যে ক্রোমোজোমের অংশটা, এই ক্রোমোজোমের এই অংশটাকে আমরা একটা নাম দেব। কি নাম দেবো? জিনের লোকেশন। এটা তো জিনটা কোথায় আছে সেটা বলছে। তাহলে এটা হচ্ছে জিনের লোকেশন। সেই থেকে নাম এসছে লোকাস। নেক্সট টার্ম হচ্ছে আমাদের তবে লোকাস। বাংলাতে লোকাসই বলি, লোকাস। লোকাস কি জিনিস? ক্রোমোজোমের মধ্যে অবস্থিত একটা অংশ, একটা অবস্থান, যেখানে অ্যালিল বা জিন থাকে। ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থানকেই লোকাস বলে। ওকে। নেক্সট হচ্ছে এই যে উচ্চতাটাকে আমরা লম্বা এবং বেটে দুটো বাইরে থেকে রূপ দেখতে পাচ্ছি। এই বাইরে থেকে দেখতে পাওয়া দুটো রূপ, বাইরে থেকে কোনো ক্যারেক্টারের যে রূপ আমরা দেখতে পাই, সেই রূপটাকে আমরা বলি ফেনোটাইপ। রূপটাকে আমরা বলি ফেনোটাইপ। এবার আমরা জানি অ্যালিল গুলো জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এখন ক্রোমোজোম যদি জোড়ায় জোড়ায় থাকে, ধরা যাক এইটা একটা মটর গাছ, এই মটর গাছের যে ক্রোমোজোমে উচ্চতার জিনটা আছে, সেই ক্রোমোজোমটা নিশ্চয়ই জোড়ায় জোড়ায় আছে। মানে এইটা একটা ক্রোমোজোম, এইখানে একটা উচ্চতার জিন আছে, আর এইটা আর একটা ক্রোমোজোম, যে ক্রোমোজোমের মধ্যে উচ্চতার জিনটা জোড়ায় জোড়ায় আছে, উচ্চতার জিন রয়েছে। তাহলে এই ক্রোমোজোমে হতে পারে ক্যাপিটাল টি আছে, এই ক্রোমোজোমে হতে পারে ক্যাপিটাল টি আছে। সিমিলারলি হতে পারে এই একটা ক্রোমোজোমে ক্যাপিটাল টি আছে, আর একটা ক্রোমোজোমে স্মল টি আছে। আরো হতে পারে অন্য আরেকটা গাছের মধ্যে ক্যাপিটাল টি আছে, স্মল টি আছে এবং স্মল টি আছে, দুটো ক্রোমোজোমের মধ্যেই স্মল টি আর স্মল টি আছে। এই ক্রোমোজোমের মধ্যে কি কি অ্যালিল আছে, এই হিসেবে আমরা এইটাকে একটা নাম দিতে পারি। এই হিসেবে এটা জিনগুলোকে আমরা নাম দিতে পারি ক্যাপিটাল টি কিংবা ক্যাপিটাল টি কিংবা স্মল টি, এভাবে আমরা বলতে পারি। তো এই জিনগুলো এক একটা ক্রোমোজোমের মধ্যে জিন কি রকমের আছে, সেই হিসাবে আমরা তাদের নাম দিতে পারি ক্যাপিটাল টি, স্মল টি। এই জিনিসটাকেই নাম দেওয়া হয় জিনোটাইপ। জিনোটাইপ। জিন কতগুলো আছে? 5-এর পরে হচ্ছে 6, নেক্সট হচ্ছে 7। জিনোটাইপ হচ্ছে কোনো অর্গানিজমের মধ্যে জিনের যে জোড়াগুলো আছে, সেই জিনের জোড়াগুলো কি রকমের আছে, দুটো একই রকমের আছে কি দুটো আলাদা রকমের আছে কি দুটো আবার একই রকমের আছে। নেক্সট হচ্ছে আমরা দেখবো এই যে দুটো রূপ আছে, দুটো অ্যালিল আছে, এই দুটো অ্যালিল যদি একসঙ্গে থাকে, তবে তো অবশ্যই ক্যাপিটাল টি যেটা প্রকাশ পায়, ক্যাপিটাল টি মানে লম্বা, তাহলে এটা লম্বাটা প্রকাশ পাবে। এইটা দুটোই একই রকমের আছে, দুটোই বেটের অ্যালিল আছে, তাহলে দুটোই বেটের যদি অ্যালিল থাকে, তাহলে এখান থেকে বেটে গাছ তৈরি হবে। হবে তো? এই ক্যাপিটাল টি আমরা আগে দেখেছিলাম, ক্যাপিটাল টি হচ্ছে লম্বার অ্যালিল, তাহলে লম্বা গাছের অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এই পুরো গাছটা লম্বা হবে। এই ক্ষেত্রে দুটোই অ্যালিল আছে, দুটো হচ্ছে একটা হচ্ছে মানে দুটো হচ্ছে বেটের, দুটোর থেকে বেটে গাছ তৈরি হবে। কিন্তু এখানে আছে একটা লম্বা অ্যালিল, একটা আছে বেটে অ্যালিল। লম্বা অ্যালিল আর বেটে অ্যালিল একসঙ্গে থাকলে নিশ্চয়ই মাঝামাঝি কোনো একটা অ্যালিল মাঝামাঝি উচ্চতা হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। দেখা যায়
যদি লম্বা অ্যালিল একটাও থাকে কোনো জায়গায়, তাহলে সে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে, সে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই বেটে অ্যালিলটাকে প্রকাশিত হতে দেয় না, বেটে অ্যালিল প্রকাশিত হয় না। মানে বাইরে থেকে আমরা এই গাছটাকেও সম্পূর্ণভাবে লম্বা দেখতে পাবো, এই গাছটাকেও আমরা বাইরে থেকে সম্পূর্ণভাবে লম্বা দেখতে পাবো। তো এই যে অ্যালিল গুলোর একটা অ্যালিল হচ্ছে অন্য অ্যালিলটার উপরে ডমিনেন্ট, সেই জন্য এই অ্যালিলটাকে আমরা ডমিনেন্ট ডমিনেন্ট বা বাংলাতে প্রকট নাম দিই। প্রকট, এ সব জায়গায় অন্য অ্যালিলটার প্রতি প্রকটতা দেখাবে। প্রকট মানে নিজের বৈশিষ্ট্য যে প্রকাশ করতে দেয়, সে হচ্ছে প্রকট। মানে এখানে জোর যার মুলুক তার, সেরকম একটা ব্যাপার। ক্যাপিটাল টি জোর বেশি, সেই জন্য স্মল টিকে ছাপিয়ে তার নিজের প্রকটতা দেখাচ্ছে। আর যে প্রকাশ হতে পারছে না, এই যে স্মল টি অ্যালিলটা, এ এখানে সংকর অবস্থায় থাকলে মানে একসঙ্গে যদি থাকে তাহলে প্রকাশিত হতে পারছে না, এই অ্যালিলটাকে তখন আমরা নাম দেবো প্রচ্ছন্ন অ্যালিল। প্রচ্ছন্ন, একে নাম দেবো প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে এখান থেকে আরো আমরা দুটো টার্ম পেলাম, এক হচ্ছে প্রকট আর দুই হচ্ছে প্রচ্ছন্ন। যারা সব জায়গায় প্রকাশিত হয় সেই অ্যালিল গুলো হচ্ছে প্রকট। যারা প্রকট অ্যালিলের বর্তমান উপস্থিতিতে, প্রকট অ্যালিলের উপস্থিতিতে মানে এই অবস্থায় যখন ক্যাপিটাল টি এবং স্মল টি একসঙ্গে থাকে, তখন প্রকট অ্যালিলের উপস্থিতিতে যে অ্যালিলটা প্রকাশিত হয় না, তাকে আমরা বলবো প্রচ্ছন্ন অ্যালিল। নেক্সট টার্ম হচ্ছে সংকরায়ন। সংকরায়ন, সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন হচ্ছে দুটো গাছ আছে, এইটা একটা গাছ, এইটা একটা গাছ। এই গাছের ফুলের পরাগরেণু এই গাছের ফুলের গর্ভমুণ্ডের মধ্যে আমরা ফেলবো এবং তার থেকে নতুন বীজ তৈরি হবে। বীজ তৈরি করে দুটো গাছের বৈশিষ্ট্য সম্পন্ন একটা নতুন গাছ তৈরি হবে, সেইটাকেই আমরা বলবো সংকরায়ন। এইখানে একটা গাছ ছিল এবং এইখানে একটা গাছ ছিল, এই গাছের ফুলের পরাগরেণু মানে গ্যামেট, মেল গ্যামেট, এবং এই গাছের স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন ঘটাবো। মিলন ঘটিয়ে জাইগোট তৈরি হবে, বীজ তৈরি হবে, সেই বীজ থেকে নতুন গাছ তৈরি হবে যেটার মধ্যে দুজনের বৈশিষ্ট্যই থাকবে, সেটাকে আমরা বলছি সংকরায়ন। এই সংকরায়ন যখন আমরা দেখবো, সংকরায়ন দেখার সময় যদি আমরা যে কোনো একটা বৈশিষ্ট্যকে মাথায় রেখে সংকরায়নটা করি এবং একটা বৈশিষ্ট্য দেখি, ধরে যাক গাছটার মধ্যে প্রচুর বৈশিষ্ট্য আছে, গাছটা লম্বা বা বেটে হতে পারে, একটা গাছ লম্বা আর একটা গাছ বেটে হতে পারে, একটা গাছের ফুলের রং গোলাপি আর একটা সবুজ সাদা হতে পারে, তো এই জাতীয় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য হতে পারে। এখন যদি আমরা শুধু ফুলের রংটা স্টাডি করে দেখি, ধরে যাক এই গাছটা হচ্ছে সাদা ফুল, এই গাছটা হচ্ছে লাল ফুল, এবং এই গাছটার কি ফুল হচ্ছে, কি রঙের ফুল হচ্ছে সেটাই আমরা শুধু দেখবো, বাকি আর কোনো বৈশিষ্ট্য দেখবো না, তখন সেইটাকে আমরা নাম দেবো এক সংকর জনন। অর্থাৎ একটা বৈশিষ্ট্য আমরা শুধু লক্ষ্য করছি, একটা বৈশিষ্ট্য আমরা শুধু এক সংকর জনন, এক সংকর জনন। যখন আমরা একটাই বৈশিষ্ট্য শুধু এই স্টাডিটার মধ্যে লক্ষ্য করছি, তখন সেটাকে বলবো এক সংকর জনন। একইভাবে যদি আমরা একের থেকে বেশি জিনিস লক্ষ্য করি, ধরা যাক আমরা এটার উচ্চতাটাও দেখছি আর ফুলের রংটাও দেখছি একই সঙ্গে, উচ্চতায় কিরকম পরিবর্তন ঘটছে, ফুলের রঙের কিরকম পরিবর্তন ঘটছে, সেগুলো দেখছি, দুটো বৈশিষ্ট্য দেখছি, তখন সেখানে আমরা নাম দেবো দুই সংকর জনন বা দ্বি সংকর জনন। দ্বি সংকর জনন। একইভাবে এরকম যদি আমরা চালিয়ে যাই তবে বহু সংকর জনন পাবো, 2-3 সংকর জনন, 4 সংকর জনন, সেভাবে যতগুলো বৈশিষ্ট্য আমরা বেসিক্যালি স্টাডি করবো, যতগুলো বৈশিষ্ট্য আমরা দেখবো, তত তত সেটাকে আমরা তত সংকর জনন নাম দিই। এবার সংকরায়ন যে ঘটাচ্ছি, আমাদের সংকরায়ন ঘটাচ্ছি, ধরা যাক একটা ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি উদ্ভিদ ছিল, আরেকটা ক্যাপিটাল টি স্মল টি উদ্ভিদ ছিল, আরেকটা স্মল টি উদ্ভিদ ছিল।
এই তিন ধরনের উদ্ভিদ আমাদের হতে পারে। একটা অ্যালিলের জন্য, একটা জিনের জন্য দুটো অ্যালিল থাকে, আর দুটো অ্যালিল এই তিন ধরনের ভাবেই থাকতে পারে। তাহলে এই তিন ধরনের ভাবে থাকাটাকে আমরা একটা নাম দিই। যদি দুটো একই হয় তাহলে সেইটাকে আমরা নাম দেবো বিশুদ্ধ জীব। বিশুদ্ধ মানে এখানে কোনো অশুদ্ধতা নেই, এটা সম্পূর্ণ শুদ্ধ, তাহলে এটাকে বলবো বিশুদ্ধ। বিশুদ্ধ কি কি হতে পারে? ক্যাপিটাল টি হতে পারে, আর ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। আর যেটা একই রকমের নয় সেটাকে আমরা নাম দেব সংকর। যেটা একই রকমের নয় সেটাকে আমরা নাম দেব সংকর। কোনটা হবে? সংকর হবে ক্যাপিটাল টি স্মল টি, যেটা দুটো অ্যালিল একই রকমের নয়। নেক্সট হচ্ছে একটা জেনারেশন থেকে, এটা একটা গাছ ছিল, এই গাছটা এবং এই গাছটা, দুটো গাছের মধ্যে আমরা পরাগযোগ ঘটালাম, তার থেকে বীজ তৈরি হলো এবং নতুন একটা গাছ তৈরি হলো। এই যে একটা জেনারেশন, এই গাছগুলো হচ্ছে প্রথম জেনারেশনের, এই গাছগুলো হচ্ছে একটা জেনারেশনের, আর এই গাছগুলো হচ্ছে আরো একটা জেনারেশনের। তাহলে এই যে গাছটার থেকে গাছগুলো তৈরি হলো প্রথম যে জেনারেশন, এইটাকে আমরা নাম দেবো প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল বা জনিত্রী জনু। জনিত্রী মানে হচ্ছে বাবা মা, বাবা মাকে একসঙ্গে জনিত্রী বলা হয়। তাহলে এই জেনারেশনটা, প্রথম যে জেনারেশন যেখান থেকে প্রথম বীজ তৈরি হলো, এইটাকে আমরা নাম দিচ্ছি জনিত্রী জনু। এবং যে প্রথম যে বীজ তৈরি হলো সেই গাছগুলোকে আমরা কি নাম দেবো? সেই জনুটাকে কি নাম দেবো? সেইটাকে নাম দেবো অপত্য জনু। অপত্য, অপত্য মানে সন্তান। তাহলে অপত্য জনু বা এটার ইংলিশ হচ্ছে ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল জেনারেশন। এবার এটার থেকে আরো নতুন গাছ তৈরি হতে পারে, তখন সেগুলোও তো অপত্য, সেগুলো তো আর বাবা মা হয়ে যাচ্ছে না, তাই সেগুলোকে আমরা নাম দেব এই প্রথম অপত্য জন্য, এটাকে আমরা বলতে পারি প্রথম অপত্য, বা এটাকে ফার্স্ট ফিলিয়াল বা F1, এটাকে আবার আমরা নাম দিই F1, ফিলিয়াল 1। আর এই যে এইটার থেকে ফিলিয়াল 1 থেকে নতুন যে জীবগুলো হলো, এটাকে নাম দেবো ফিলিয়াল 2, F2, বা এটাকে নাম দেবো F2 জেনারেশন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্যারেন্টাল জেনারেশনে কিছু গাছ ছিল, সেখান থেকে নতুন যে গাছগুলো তৈরি হলো তাদের আমরা নাম দেবো ফিলিয়াল 1, F1। সেখান থেকে আরো যদি গাছ তৈরি হয় তাহলে সেগুলোকে নাম দেবো F2। সেখান থেকে আরো যখন গাছ তৈরি হবে সেটাকে নাম দেবো F3। এইভাবে চলতে থাকবে, ফিলিয়াল 1, ফিলিয়াল 2, ফিলিয়াল 3। এইটা মূলে আমাদের যথেষ্ট এই মেন্ডেলিজম পড়ার জন্য। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা গ্রেগর জোহান মেন্ডেল কি ধরনের স্টাডি করেছিল সেই বিষয়গুলো আমরা পড়ব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে জানিও। বাকি খুব ভালো করে পড়াশোনা করো। টাটা।